इस्लामपुर के मुक्तमंच में जिला स्तरीय कलाकारों का सम्मान 2025 का समारोह इस्लामपुर के मुक्तमंच में भव्य रूप से आयोजित किया गया। कलाकारों का सम्मान कार्यक्रम को लेकर विभिन्न तरह के कार्यक्रम आयोजित किया गया। इस कड़ी में बुधवार सुबह इस्लामपुर बस टर्मिनस से लोक कलाकारों का भव्य शोभायात्रा निकाला गया। ये शोभायात्रा बस टर्मिनल से शुरू होकर शहर के विभिन्न मार्गों का परिक्रमा करते हुए इस्लामपुर के रविंद्र मुक्तमंच पर जाकर समाप्त हुआ। इस शोभायात्रा के समापन के बाद इस्लामपुर के रविंद्र मुक्तमंच में लोक कलाकारों का सम्मेलन आयोजित किया गया, जहां विभिन्न विभागों के अधिकारियों ने पश्चिम बंगाल सरकार की विभिन्न जन कल्याणकारी परियोजनाओं और प्रशासनिक संदेशों की जानकारी उन कलाकारों को दी, ताकि वे अपनी कला के माध्यम से उन संदेशों को जनता तक पहुंचा सकें। कार्यक्रम का उद्घाटन गीत के साथ हुआ। इस बीच इस्लामपुर नगर पालिका के दिवंगत पूर्व पार्षद की शांति के लिए 1 मिनट का मौन रखा गया। साथ ही राष्ट्रगान, राज्यगान और विशिष्ट अतिथियों द्वारा बरगद के पेड़ को पानी देकर इस कार्यक्रम की शुरुआत हुई। इस मौके पर इस्लामपुर अनुमंडल प्रशासक प्रिया यादव, इस्लामपुर बीडीओ दीपान्विता बर्मन, इस्लामपुर पुलिस जिले के अतिरिक्त पुलिस अधीक्षक डेंडुप शेरपा, इस्लामपुर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल, उत्तर दिनाजपुर जिला सूचना और संस्कृति विभाग अधिकारी शुभम चक्रवर्ती, इस्लामपुर अनुमंडल बागवानी और खाद्य प्रसंस्करण विभाग अधिकारी अनिक मजूमदार, डीएसपी मुख्यालय ध्रुव प्रधान, इस्लामपुर अनुमंडल सूचना और संस्कृति विभाग अधिकारी शुभदीप दास, इस्लामपुर पुलिस स्टेशन आईसी हीरक विश्वास, उत्तर दिनाजपुर जिले के प्रमुख, बाउल कलाकार तारनेसेन महंत और अन्य लोग इस कार्यक्रम में मौजूद थे। हमारे मुख्यमंत्री माननीय ममता बंदोपाध्याय उद्योगे जिला लोकशिल्पी सम्मेलन एर आगे बीआईसीओ साहेब बोलছিলেন যে এটা প্রথমবার ইসলামপুরে হচ্ছে জেলা লোকশিল্পীদের সম্মেলনটা। এর আগে ওয়ার্কশপ এখানে হতো, সম্মেলনটা রায়গঞ্জে হতো। তো এখানে এই সম্মেলনটা করার জন্য আমি ডিআইসিও সাহেবকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো জানেন আমি জেলা পৌরসভা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান হলেও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি। সেই হিসাবে আমার একটা পৌর এলাকা ছাড়াও আমার একটা দলের একটা দায়িত্ব আছে যে জেলাতে দলের আমি শ্রীবৃদ্ধি ঘটায় প্রচারের মাধ্যমে। ঠিক এখানেই কিন্তু আমাদের আপনাদের মিল আছে, আমাদের আপনাদের। একটা সময় 2011 আগে আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছি। 1983 সালে পঞ্চায়েতের প্রধান ছিলাম। ইসলামপুর তখন পৌরসভা ছিল না, পঞ্চায়েত ছিল। এরকম লোকশিল্পীদের সম্মেলন 2011 আগে আমার চোখে কোনোদিন পড়েনি, কারণ পৌরসভাতে আমি দীর্ঘ 25 বছর ধরে আছি। একটা সময় আমরা যখন ছোট ছিলাম পুতুল নাচটা খুব হতো ইসলামপুরে, কঠপুতলি নাচ আমরা বলতাম, খুব হতো পুতুল নাচটা। গ্রামে গঞ্জে যেটা আমাদের তরুণীবাবু যেটা বললেন, এই গানের মাধ্যমে কিন্তু ওখানকার ইতিহাসটা জানা যাবে। যদি কোনো সময় ইতিহাসটা নাও পাওয়া যায় ইতিহাসের বইতে, গানগুলো শুনলে কিন্তু সেখানকার ইতিহাসটা পাওয়া যায়। আপনারা এতে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই লোক উৎসব শিল্পের মধ্যে দিয়ে 2 লক্ষ শিল্পী ভাতা পাচ্ছেন। 2 lakhs ইন দ্য স্টেট। রাজ্যে 2 লক্ষ শিল্পী লোক উৎসব মাধ্যমে ভাতাটা পাচ্ছেন এবং আপনাদের এটা
যেটা আমাদের ডিআইসিও সাহেব বললেন, 3টা গ্রামের মধ্যে একটা গ্রাম রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প যেগুলো আছে সেগুলো আপনারা গানের মাধ্যমে নিশ্চয়ই তুলে ধরছেন বা তুলে ধরবেন। কিন্তু ভাবুন, 2 লক্ষ শিল্পী, এই 2 লক্ষ শিল্পী যদি রাজ্যের জনমুখী প্রকল্পের প্রচার করে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও কিন্তু কেউ অজানা থাকবে না যে রাজ্যের কি কি জনমুখী প্রকল্প আছে। ধরুন লক্ষ্মীর ভান্ডার, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যদি কোন মহিলা 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার না পান, তার একমাত্র কারণ উনি দরখাস্তই করেনি, অ্যাপিলই করেনি। উনি যদি এটাতে আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো ক্রাইটেরিয়া নেই কিছু, যে মিনিমাম এত ইনকাম, এর চেয়ে বেশি ইনকাম হলে পাবে না, বা অন্য কোনো ক্রাইটেরিয়া যেগুলো হয় অন্য কোনো ভাতা, লক্ষ্মীর ভান্ডারে সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই। আপনারা যদি এটা নিয়ে যদি প্রচার করেন, দেখবেন গ্রামে গঞ্জে একটা ভালো আপনারা সাড়া পাবেন। আজকে রূপশ্রী একটা প্রকল্প আছে, গরিব মানুষরা যদি তার মেয়ের বিয়ে 1 মাসের মধ্যে যদি দরখাস্ত করে, তাহলে সে 25,000 টাকা পায়। একটা গরিব মানুষ মেয়ের বিয়ের আগে যদি সে 25,000 টাকা পায়, সেটা কিন্তু তার কাছে অনেক বড় ব্যাপার। গ্রামে গঞ্জে এক সময় শহরে বলতো যে हमारा लड़की का शादी आप थोड़ा मदद कर दीजिए, কত দিব আমরা, 100, 200, 400, 500, সেটাও দিতে গিয়ে একটু যেহেতু টাকাটা নিজের দিতে হচ্ছে, আমার কাছে তোমরা বারবার আসছে, তোমরা আর কোথাও যাচ্ছে, এরকম একটা অনেক ধরনের অজুহাত থাকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দিচ্ছেন রূপশ্রী প্রকল্পে। কন্যাশ্রী প্রকল্প বলে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে, মানে আপনারা যেভাবে বসে আছেন সেইভাবে ইউনেস্কোর একটা। সকলকে নমস্কার। এখানে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব আর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, আর আপনাদের সবাইদেরকে নমস্কার। আজকে এটা যে জেলার একটা প্রোগ্রাম এখানে ইসলামপুরে রয়েছে, খুবই ভালো, এটা ভালো করে অর্গানাইজ করা হয়েছে। তো পুলিশের তরফ থেকে যদি বলা হয়, তো কয়েকদিন আগে আমরা একটা সাইকেল র্যালি করেছিলাম। সাইকেল র্যালিতে আমাদের কিছু জায়গাতে আমরা মানে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয় ওইটা করা হয়েছিল। সেটার মধ্যে একজন টিম, আপনাদের মধ্যে একজন টিম ছিলেন, ওনারা পার্টিসিপেট করেছিলেন। তো যে বিষয়গুলো আছে আমাদের, যেটা নিয়ে আপনাদের মানে কিছু কাজ লাগতে পারে, আপনারা প্রিপারেশন করে রাখতে পারেন, আর ভবিষ্যতে হয়তো আমরা আপনাদের সাহায্য চাইব, সেগুলো হলো যেরকম সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম এখন খুবই বেশি বাড়ছে, আপনারা জানেন। বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম আছে। সাইবার ক্রাইম শুধু একটা বড় একটা শব্দ, তার ভিতরে বিভিন্ন ধরনের আছে। যেমন ডিজিটাল অ্যারেস্ট হলো, কোনো একটা ফোন করলো ব্যাংক থেকে বলে, কোনো একটা ওটিপি চাইলো, কোনো একটা ফেক কল আসলো, কোনো একটা আধার কার্ড বানাতে জন্য চলে আসলো। তো বিভিন্ন ধরনের আছে। তো এইখানে আপনাদেরকে যে করতে হলো সেটা হবে কি, মানে সাইবার ক্রাইম কী ধরনের আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আগে। সেটা আপনারা যদি পুলিশের কাছে আসেন তাহলে পুলিশ আপনাদেরকে বোঝাতে পারবে, কোনো একটা বিষয় নিয়ে, সাইবার ক্রাইমের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে পারবে। এটার মেন যে লক্ষ্য হবে সেটা হবে কি, সাইবার ক্রাইম করলে কিন্তু কেউ বাঁচবে না। যে ক্রিমিনাল আছে আজকে না হলে কালকেও ধরা পড়বে। এইটা হলো একটা। অন্য হলো যে মাইনার মেয়েগুলো যে আছে, মাইনার মেয়েগুলোকে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ করা যাবে না। মাইনার মেয়েদেরকে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করা হয় বা মাইনার বাচ্চাদেরকে যদি করা হয়, সেটার জন্য পুলিশের কাছে মানে যে আইন দিয়েছে, পক্সো আইন বলা হয়,
পক্সো আইন খুবই মানে খুবই শক্ত আইন আছে। এটাতে যদি কেউ অ্যারেস্ট হয় বেল পায় না। তো সেই জন্য মাইনর মেয়েদের, মাইনর ছেলেদেরকে কোনোভাবেই শারীরিক মানে কি বলা হয়, শারীরিক দূষণ করা যাবে না, এটা একটা বিষয় আছে। অন্য বিষয় হলো যেমন ট্রাফিক, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে পড়ে যায়। ট্রাফিক নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করি। SDSL প্রোগ্রাম আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, সেফ ড্রাইভ সেফ লাইফ বলে। তো এই একটা প্রোগ্রাম যে রয়েছে, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক ধরনের হয়। আমরা NGOদেরকে ডাকি, আমরা বিভিন্ন সংস্কৃতি দপ্তর যে আছে ওনাদেরকে বলা হয়, আর ওনাদের সাহায্যও নেওয়া হয়। তো এইটাতে আপনারা কিছু প্রিপারেশন করে রাখতে পারেন। এইটার মধ্যে যেমন হেলমেট, সবাই যেন হেলমেট পরে থাকবে, সিট বেল্ট লাগাবে যখন গাড়ি চালাচ্ছে, যখন গাড়ি বা মোটরসাইকেল চালাচ্ছে কোনো ফোনে কথা বলবে না। ট্রাফিকের আইন মানতে হবে। ট্রাফিকের আইন বিভিন্ন ধরনের আছে, মানে শয় আছে। ওটার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, অ্যাটলিস্ট ওইটা তো মানতেই হবে। অন্যগুলো না মানলে হয়তো ফাইন হবে, এইগুলো না মানলে প্রাণ যাবে। তো আপনাদেরকে বুঝতে হবে যে যেটা দিয়ে হয়তো আপনার প্রাণ যাচ্ছে, যে চালাচ্ছে চালাক বা অন্যদের, এইটাকে আপনাদেরকে মানতেই হবে। কিছু কিছু রয়েছে যেটাতে হয়তো ফাইন হবে, সেটা হয়তো যারা খুব টাকা পয়সা আছে ওরা ফাইন দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক লোককে কিছু কিছু আইন আছে যেটা মানতে হবে ট্রাফিকের মধ্যে। এই ছাড়া যেরকম আপনাদের ড্রাগস নিয়ে আছে, আমাদের জেলাতে ড্রাগস নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি শুদ্ধি বলে। এটা গত বছর করা হয়েছে, আমাদের মাননীয় SP সাহেব যে আছেন ওনার উদ্যোগে করা হয়েছে শুদ্ধি প্রোগ্রাম। তো শুদ্ধি প্রোগ্রামে মেইন আছে কি আমরা অ্যাওয়ারনেস করাচ্ছি পাবলিককে কি ড্রাগস নিয়ে যাবে না, আর একটা ওয়ার্নিংও দিচ্ছি যারা একটা ড্রাগস পেডলার আছে, মানে যারা ড্রাগস বিক্রি করে, ওদেরকে আমরা একটা ওয়ার্নিংও দিচ্ছি এই প্রোগ্রাম দিয়ে কি আপনাদেরকে আমরা ধরেই ছাড়বো। এই জন্য আপনারা দেখছেন, হয়তো নিউজে পড়ছেন বা নিউজে শুনেছেন কি আমরা গত কয়েক মাসের মধ্যে, লাস্ট ইয়ার থেকে আমরা অনেক লোকজনকে ধরা হয়েছে, অনেক সিজ করা হয়েছে ড্রাগস নিয়ে। তা সত্ত্বেও ড্রাগস রিলেটেড যে আছে, এটা আমাদের অ্যাওয়ারনেস সবসময় চলে। আর বয়স্ক লোকজন যারা আছে, বয়স্ক লোকজনকে মানে একটা সম্মান দেওয়া, এটা পুলিশের কিছু নেই, কিন্তু তাও আমরা একটা প্রোগ্রাম করেছি সম্মান বলে প্রোগ্রাম। এটাতে আছে যতজন বয়স্ক লোক আছে, বয়স্ক লোকদেরকে যারা পার্টিকুলারলি যারা একা থাকছে, মানে ছেলে মেয়ে কেউ থাকে না, অনেকজন আছে ছেলে মেয়ে হয়তো বাইরে কাজ করছে বা বাইরে বিয়ে করে চলে গেছে, বাবা মা একা আছে, আশেপাশে কেউ এরকম লোক নেই যে ওনাকে সাহায্য করতে পারবে। আমরা নাম খুঁজেছি, ওনাদেরকে আমরা কিছু কিছু সাহায্যগুলো দিচ্ছি। যেরকম ওনাদের নাম নাম্বার নোট করা হলো, আমাদের নাম্বারগুলো দেওয়া হলো, ওনাদেরকে মাঝে মাঝে ভিজিট করা হলো। যদি ওনাদের কোনো প্রয়োজন আছে, পার্টিকুলারলি কোনো মেডিকেল প্রয়োজন আছে, অসুস্থ হয়ে গেছে, হয়তো শুধু ওষুধ আনতে হবে, ডাক্তারকে দেখানোর প্রয়োজন নেই, শুধু ওষুধ আনতে হবে। কিন্তু কেউ নেই, নিজে অসুস্থ আছে, কেউ যেতে পারছে না, পুলিশও যদি বলা হয় পুলিশ এনে দিয়ে দিচ্ছে। যদি কোনো অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্স কোথা থেকে ডাকতে হবে জানে না, কি করতে হবে জানে না, পুলিশকে জানাচ্ছে, পুলিশ করে দিচ্ছে। তো এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেটা পুলিশ করছে। এইটাতে যদি আপনারা কিছু মানে আপনারা যেহেতু শিল্পী রয়েছেন, আপনাদেরকে মানে আপনাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। যখনই আমি আপনাদের কোনো একটা প্রোগ্রাম দেখি, আমার খুবই ভালো লাগে, মানে এত ভালো প্রোগ্রাম করতে পারেন আপনারা বলে। তো এই ধরনের যদি কিছু যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কোনো প্রোগ্রামগুলো করেন, আর আমাদের এখানে যে ডিআইএসএ সাহেব রয়েছেন, ওনাদের তরফ থেকে যদি আমরা বুঝতে পারি যে আপনাদের প্রিপেয়ার্ড আছেন, তাহলে আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদেরকে ডাকতে পারি। ধন্যবাদ।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজকে আমরা যে জেলায় প্রচুর সংখ্যক লোকশিল্পীদের নিয়ে যে এক দিবসীয় লোকশিল্পীদের সম্মেলনের আয়োজন করেছি তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের ইসলামপুরের পৌরপিতা অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের তরুণী সেন মহান্ত, জেলার বিশিষ্ট বাউল শিল্পী এবং আরও অতিথিবর্গ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আজকে আসবেন। আমি দপ্তরের তরফ থেকে তাদের সকলকে স্বাগত জানাই। একই সাথে স্বাগত জানাই আজকে অংশগ্রহণকারী সকল লোকশিল্পীদের, সাংবাদিক বন্ধু সহ এখানে উপস্থিত সকলকে। আমরা প্রত্যেক বছরই এই সম্মেলনের আয়োজন করি। মূলত কর্ণজোড়া অডিটোরিয়ামে রায়গঞ্জে এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়েছে বিগত কয়েক বছর। এই বছর প্রথম আমরা এটা ইসলামপুরে করলাম। আমরা চেয়েছিলাম যে ইসলামপুরের লোকশিল্পীদেরকে আরো কাছে পেতে চেয়েছিলাম, এই জন্যই এই সম্মেলন এখানে আয়োজন। সাথে আমাদের পৌরপিতা, তাদের উৎসাহ এবং প্রশাসনিক সহযোগিতা রয়েছে। আপনারা হচ্ছেন আমাদের রাজ্য সরকারের প্রচারের অন্যতম প্রধান বুক এবং আপনাদের পরিচয় হচ্ছে আপনারা আমাদের দপ্তরের নথিভুক্ত শিল্পী। এটা যেরকম আপনাদের জন্য সম্মানের, সেরকম আপনাদের দায়িত্বেরও। আপনাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্বটা হচ্ছে যে আপনারা যেখানে যাচ্ছেন পরিবেশনা করতে, উপস্থাপন করতে, সেখানে অবশ্যই সরকারি প্রকল্প এবং যে সামাজিক সচেতনতা, এই বিষয়গুলিকে আপনারা আপনাদের পরিবেশনার মধ্যে তুলে ধরবেন। আপনারা যদি দপ্তর থেকে কোনো প্রোগ্রামে যাচ্ছেন কিংবা যদি নিজেরাও কোনো প্রোগ্রামে যাচ্ছেন, 3টে গান যদি করেন, অবশ্যই একটা গান যেন সরকারি প্রকল্প বা সামাজিক বিষয়কে নিয়ে করবেন। এটা আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকলো। আর একটা যেটা দায়িত্ব আপনাদের রয়েছে সেটা হচ্ছে, যেহেতু আপনারা সরকারি ভাবে প্রচার করছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে নির্ভুলভাবে যে কোনো তথ্যকে তুলে ধরা মানুষের কাছে। এই নির্ভুল যাতে তথ্য আপনারা তুলে ধরেন, তাই আজকের এই সম্মেলনে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আসবেন। তারা বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে জানাবেন। আপনাদেরকে সবাইকে একটি নোট প্যাড এবং পেন দেওয়া হয়েছে। এতে আপনারা ওই প্রকল্পগুলি সম্বন্ধে বিশদে লিখবেন এবং এইটার মাধ্যম দিয়ে আপনারা নিজেদের গানে এই জিনিসগুলোকে ঢোকাবেন। এবং আমি অনুরোধ করবো যে আপনারা, এবং আমাদের অনুষ্ঠানের যে দ্বিতীয়ার্ধে আপনাদের কিছু নির্বাচিত লোকশিল্পীদের দল, তারা বিভিন্ন সরকারি প্রকল্পকে পারফর্ম করবে। আপনারা দেখবেন যে কিভাবে ভালোভাবে সরকারি প্রকল্পগুলোকে নিজেদের, আপনাদের যে সমস্ত লোকআঙ্গিক, আমাদের যেসব ঐতিহ্যবাহী লোকআঙ্গিকের মধ্যে সেগুলোকে ইনফিউজ করে মানুষের কাছে ভালোভাবে পৌঁছানো যায়। তাই আপনারা পুরো শেষ অবধি মনোযোগ দিয়ে, যতজন এখন রয়েছে সকলে পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই সম্মেলনের যে নির্যাস সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি আত্মিক অংশগ্রহণ না থাকে, তাহলে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই সম্মেলন, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না। তাই সকলকে আমি আবার অনুরোধ করছি, শেষ অবধি এই কর্মসূচিতে বিভিন্ন কিছু চলবে, দপ্তরের আধিকারিকরা আসবেন, বিভিন্ন পারফরমেন্স হবে, সবটা আপনারা ভালোভাবে দেখবেন শেষ অবধি মনোযোগ দিয়ে, এবং আপনাদের সকলের সহযোগিতা, অংশগ্রহণে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে, সার্থক হবে, এই আশা রাখছি। এই আশা রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে। আজকের এক দিবসীয় লোকশিল্পীদের সম্মেলন, জেলা ভিত্তিক উত্তর দিনাজপুর জেলার যে লোকশিল্পীদের সম্মেলন ইসলামপুর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, তার উদ্বোধনী পর্যায়ের একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। এরপর আমরা মূল পর্বে চলে যাব অনুষ্ঠানে, যেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের দপ্তরের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেই সম্বন্ধে আপনাদের সামনে বলবেন। এবং যেরকম আমাদের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহাশয় বললেন যে আপনাদের নোটবুক দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, আপনারা দয়া করে একটু নোট নেবেন যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলি কোন প্রকল্প, কাদের জন্য, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং কি সুবিধা পাওয়া যাবে। এই 4টি জিনিস আপনারা নোট নেবেন প্রত্যেক প্রকল্প সম্বন্ধে, এবং সেগুলির ওপর গান তৈরি করে, নাটক তৈরি করে আপনারা আমাদের দেখাবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সেগুলি অভিনয় করবেন বা গান গাইবেন। এটা আমরা আশা করছি আপনাদের কাছে। উদ্বোধনী অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। উদ্বোধনী অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে সময় কাটালেন, তাদের ব্যস্ত সময়ের মধ্যেও তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের মধ্যে পেয়েছি ইসলামপুর মহকুমা শাসক মহাশয়কে, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা পেয়েছিলাম অ্যাডিশনাল এসপি স্যারকে, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এছাড়াও ডিএসপি হেডকোয়ার্টার সাহেব রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমরা পেয়েছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী কানাইয়ালাল আগারওয়াল মহাশয়কে,
তাকে কৃতজ্ঞতা জানাই। তিনি সবসময় আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি অনুষ্ঠানে তাকে ডাকলেই পাই। তিনি এই রোদের মধ্যে পদযাত্রাতেও ছিলেন, তার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং অন্যান্য যে আধিকারিকরা রয়েছেন তরণী সেন মহন্তবাবু, তাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তার বয়স হয়েছে, তিনি অসুস্থ, তবুও তিনি এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা এই রোদের মধ্যে সকাল 8টায় এসেছেন, বিকেল পর্যন্ত অনুষ্ঠান চলবে, আপনারা সারাদিন আমাদের সঙ্গে থাকবেন। তাই আপনাদের জন্য কোনো ধন্যবাদ কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। এছাড়াও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা মঞ্চসজ্জা, আলোকসজ্জার কাজ করেছেন, যারা শব্দগ্রহণের কাজ করছেন, যারা ক্যামেরার কাজ করছেন, প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাহায্য না হলে এই অনুষ্ঠানটি এত সুন্দর করে করা যেত না। আমরা উদ্বোধনী অনুষ্ঠান এবার শেষ করব। আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, এবং আমি সঞ্চালককে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের জন্য অনুরোধ। মঞ্চে উপস্থিত আমাদের ইসলামপুর সাব ডিভিশনের এসডিও ম্যাডাম, আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, আমাদের হর্টিকালচারের সাব ডিভিশন অফিসার, আমাদের ডিআইসিও সাহেব, এসডিআইসিও সাহেব, আইসি সাহেব এবং তরণী সেন মহন্ত সাহেব বাবু আছেন, এবং আমার সামনে উপস্থিত যারা লোকশিল্পীরা রয়েছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে এই ওয়ার্কশপ প্রোগ্রাম যেটা হচ্ছে, গত বছর হয়েছিল এবং আমি ছিলাম, সেটাতে বিভিন্ন ডেভেলপমেন্টাল যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের ব্লক থেকে হয় বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে সমস্ত ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি, সেগুলোর বিষয়ে আপনাদেরকে জানাবার জন্য এই একটা ওয়ার্কশপ, যাতে আপনারা সেই বিষয়গুলিকে নিয়ে জানতে পারেন এবং সেগুলোকে নিয়ে আপনাদের যেভাবে আপনারা গান রচনা করেন বা আপনাদের যে শিল্প রয়েছে তার মাধ্যমে মানুষের কাছাকাছি যেহেতু এই মেসেজগুলো আমরা বার্তা পৌঁছাতে পারি, তার জন্য যাতে সুবিধা হয় বা আরো বেশি মানে জনসাধারণের সেটা নেওয়ার বিষয় থাকে, সেগুলো যেন যাতে হয় সফলভাবে হয়, সেই জন্য এই ওয়ার্কশপ। তো আমাদের ব্লক থেকে বিভিন্ন অফিসার, এক্সটেনশন অফিসাররা এখানে আসবেন এবং যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবেন। এবং আমরা যে কোনো সরকারি প্রোগ্রাম যখন আমরা আসি, মানুষের সামনে আসি এসব নিয়ে, তখন তাদেরকে বোঝানোর জন্য আপনাদের সাহায্য আমরা বরাবর পেয়ে আসি এবং আগামীতেও পাবো। কারণ আপনারা যে কোনো পথনাটিকা বা অন্যান্য যে সমস্ত লোকশিল্পের যে এগুলো রয়েছে, সেটগুলো রয়েছে, সেগুলো নিয়ে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছতে পারেন, সেগুলো আরো বেশি মনোগ্রাহী হয়, আরো সুন্দরভাবে যে বিষয়গুলোকে মানুষ বুঝতে পারে না সেটা আরো সুন্দরভাবে তাদের কাছে নিয়ে যেতে পারে, যাতে আমাদের কাজের সুবিধা হয়। বিশেষ করে আমাদের এখন গ্রাম বাংলায় যে কাজগুলো চলছে তার মধ্যে স্যানিটেশন বা স্বচ্ছতা একটা বড় বিষয় রয়েছে, যেগুলো নিয়ে মানুষের যে ব্যবহারিক যে প্রয়োগ আছে সেটা নিয়ে আমাদের খুব বেশি করে কাজ করতে হয় এবং এটা একটি মানে সময় সাপেক্ষ ব্যাপার। একদিনে সেই বিষয়গুলোর মধ্যে পরিবর্তন মানুষের মধ্যে আনা সম্ভব নয়। তো সেইগুলো বিষয় যখন মানুষের কাছে আমাদের তুলে ধরতে হয় তখন আপনাদের সাহায্য আমরা খুব অনুভব করি এবং সেই জন্য এই বিষয় নিয়ে বিষয়টা বলার জন্য আমাদের যারা রয়েছেন, যারা আমরা কাজ করি, তারা আপনাদের সাথে সময় কাটাবো। তো আশা করি আমরা আগামীতে আপনাদের সাহায্য পাবো এবং এই ওয়ার্কশপ সফল হবে। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোকপ্রসার প্রকল্প আছে তার অধীনস্থ লোকশিল্পীরা রয়েছেন। আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 14,000 লোকশিল্পী নথিভুক্ত রয়েছেন লোকপ্রসার প্রকল্পের মধ্যে। তো আমরা এই লোকশিল্পীদের নিয়ে প্রত্যেক বছর একটা একদিবসীয় সম্মেলন করি। একদিবসীয় সম্মেলন জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে, মানে 14,000 লোকশিল্পী, তার মধ্যে থেকে আমরা প্রায় 400 মতন লোকশিল্পী আজকে আমাদের সঙ্গে এসেছেন। প্রচুর সংখ্যক লোকশিল্পী এসেছেন। তারা মূলত হচ্ছেন তারাই যারা গান টান লেখেন, বিভিন্ন দলে যারা গান তৈরি করেন বা নাটক তৈরি করেন, লেখেন যারা, তাদেরকে আমরা আজকে ডেকেছি। কি অনুষ্ঠানটা কি আছে? অনুষ্ঠানটা হচ্ছে এই যে লোকপ্রসার প্রকল্প, এর একটা লক্ষ্য হলো যে এই শিল্পীদের মাধ্যমে যে বিভিন্ন সরকারি যে প্রকল্প রয়েছে এবং প্রশাসনের যে সচেতনতামূলক বার্তাগুলো রয়েছে, সে সেফ ড্রাইভ সেফ লাইফ হতে পারে, ড্রাগস কন্ট্রোল হতে পারে, পরিচ্ছন্নতা বিষয়ক হতে পারে, বা ডেঙ্গু সচেতনতা হতে পারে, এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এগুলো সম্বন্ধে মানুষকে জানানো। তো মানুষকে জানানোর একটা উপায় হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা, প্রচার করা। এটাতে অবশ্যই লাভ হয়, কিন্তু বেশি লাভ হয় যদি এই যে শিল্পীরা, লোকশিল্পীরা, তাদের বিভিন্ন যে লোকশিল্পের আঙ্গিক, যেমন বাউল গান, কীর্তন,
মুখা নাচ এখানে রয়েছে, এই সব ভাওয়াইয়া গান, এই গান টানের মাধ্যমে যদি একদম দেশীয় ভাষায়, মাটির ভাষায় যদি তারা সেইগুলি প্রকল্পগুলি সম্বন্ধে তুলে ধরেন, তাহলে প্রকল্পগুলো মানুষের সামনে একদম সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে কি মানুষরা সেই প্রকল্প সম্বন্ধে জানতে পারেন, যে ধরুন কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প, এই রূপশ্রী প্রকল্পের কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি পাওয়া যায়। আনন্দধারা প্রকল্প কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি সুবিধা পাওয়া যায়। তো এই যে বিভিন্ন আধিকারিকরা আজকে এখানে আসছেন বিভিন্ন দপ্তরে, যারা এই প্রকল্পগুলো দেখেন, তারা এগুলো সম্বন্ধে লোকশিল্পীদের সামনে তুলে ধরবেন। তার ফলে তারা এখান থেকে নোট নিয়ে যাবেন এবং সেগুলো নিয়ে গান তৈরি করবেন, নিজস্ব অনুষ্ঠান তৈরি করবেন এবং বিভিন্ন মঞ্চে যেখানে তারা সুযোগ পাবেন সেখানে এই অনুষ্ঠানগুলি পরিবেশনা করবেন। তো এই অনুষ্ঠানটা রয়েছে, তার একটু আগে উদ্বোধনী পর্ব ছিল, এখন আধিকারিকদের বক্তৃতা চলছে। উদ্বোধনী পর্বে মহকুমা শাসক মহাশয় এসেছিলেন, তাছাড়া এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় তিনি ছিলেন এবং অ্যাডিশনাল এসপি স্যার এসেছিলেন, তিনি পুলিশের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বললেন। তাছাড়া ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আমাদের তরণী সেন মহন্তবাবু, তিনি আমাদের জেলার বিশিষ্ট লোকশিল্পী, বাউল শিল্পী, তিনি এসেছিলেন এবং আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান ছিলেন, চেয়ারম্যান শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, এনারা উপস্থিত ছিলেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ফেলেছি, আমরা এখন দ্বিতীয় পর্বে রয়েছি এবং তাদের সারাদিনের অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে এত সংখ্যক লোকশিল্পীর। এবং বিকেলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো, আমরা হাই স্কুল মাঠে একটা হিউম্যান চেন ফরমেশন করে একটা ফটোশ্যুট করব ড্রোন থেকে। তো সেটাতেও আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর একটা এলপিপি অর্থাৎ লোকপ্রসার প্রকল্প, সেটা হিউম্যান চেনের মাধ্যমে লেখা হবে এবং ড্রোন থেকে শ্যুট করা হবে। এক দিবসীয় সম্মেলন।